কই রে ছোট, কোথায় গেলি তুই? চায়ের কাপটা ছোট ঠাকুরপোর ঘরে পৌঁছে দিয়ে আয় দেখি। আর বর্দি ভাই, তুমি আটাটা মেখে ফেলো। শীতের এরও বেলা, কখন যে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। সকালের নরম ওমে বিছানায় পাশ ফিরে শুয়ে চাদরটা টেনে নিতে নিতে ঈশার কানে আসে ওর শাশুড়িমা সুধাময়ী দেবীর কণ্ঠস্বর। উফ, পারেও বটে এই গুয়ো ঠাকুরতা বাড়ির লোকগুলো। কাক ডাকা ভোর থেকেই এদের জীবনযাপন শুরু হয়। কেউ রান্নাঘরে খাবারের আয়োজনে ব্যস্ত, কেউ কলতলায় ঝপঝপ করে গায়ে স্নানের জল ঢালছে, আর কেউ বা ঠাকুর ঘরে পুজোর গোছগাছ সারছে। আর রাত 11টা বাজতে না বাজতেই সব নিস্তব্ধ। এই বাড়ির ছেলে আদিত্যর সাথে ঈশার এই বাড়িতে বিয়ে হয়েছে মাত্র দিন 20 হলো। তার মধ্যেই ও হাঁপিয়ে উঠেছে। আসলে বিয়ের পর এক পরিবেশ থেকে সম্পূর্ণ অন্য পরিবেশে এসে পড়লে যা হয় আর কি। এখনকার ভাষায় নিউক্লিয়ার ফ্যামিলি থেকে এক ধাক্কায় যৌথ পরিবারে এসে পড়া। লেক গার্ডেন্সে 3 কামরার একটা ফ্ল্যাটে থাকতো ঈশা, ওর মা আর বাবা, সাথে ওর পোষ্য কোকো। 3 জনের ছিমছাম সংসার অনেকটাই নিরিবিলি, সবাই যে যার মতো। আর এখানে যেন দিনরাত পাখির কলকাকলি। বাবা যে কি দেখলো এই আদিত্যর মধ্যে, যে বিয়ে বিয়ে করে একেবারে নেচে উঠল। অবশ্য ওর যে বিয়ের বয়স হয়নি সেটাও নয়, চাকরিও পেয়ে গেছিল একটা বহুজাতিক সংস্থায়। কদিন পরে বিয়ে হলেও মহাভারত অশুদ্ধ হতো না। কিন্তু গত বছর বাবার হার্ট অ্যাটাক হওয়াতে মনের দিক থেকে দুর্বল হয়ে গেলেন। হঠাৎ কিছু হলে একমাত্র মেয়ের কি হবে সেই ভাবনায় শেষমেশ বাবার এক অফিসের সহকর্মী মারফত ভবানীপুরে এই গুহ ঠাকুরতা বাড়ির মেজ ঘরের ছেলে আদি ওরফে আদিত্যর সম্বন্ধ এলো। আদিত্য একটি বিদেশি কোম্পানিতে কপিরাইটারের কাজ করে। এমনিতে পাত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত, কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না ও, অন্তত এই কদিনে ঈশা যা বুঝেছে সেই থেকে ওর এই ধারণা জন্মেছে। সব মিলিয়ে এই বাড়ির লোক সংখ্যা এখন 15। আদিত্যর জ্যাঠা জেঠি, জেঠতুতো দাদা বৌদি আর ওদের 2 ছেলে মেয়ে, সব মিলে 6। আদির বাবা মানে ঈশার শ্বশুর মেজ, ওনারা মিলিয়ে 4 জন। আর ঈশার খুড়শ্বশুর, ওনার বউ আর 2 মেয়ে আর এক ছেলে মিলিয়ে 5। সবাই মিলে সকাল থেকেই হই হই রই রই কাণ্ড। কেউ অফিস যাবে, কেউ স্কুল, কারুর আবার কলেজ, টিউশন। যৌথ হাঁড়িতে রান্না হচ্ছে নানা পদ। ছুটির দিনে টানা বারান্দায় বসে খাওয়া হচ্ছে একসাথে। আর সপ্তাহের দিনগুলোতে বাড়ির পুরুষেরা কাজে বেরিয়ে গেলে দুপুরে খাওয়া সেরে শুরু হয় 3 শাশুড়ির, মানে ঈশার নিজের শাশুড়ি, জেঠি শাশুড়ি আর খুড়শাশুড়ির আড্ডা। সেটা কখনো বা দক্ষিণের টানা বারান্দায়, কখনো বা ছাদের মিঠে রোদে গা এলিয়ে ম্যাগাজিন পড়তে পড়তে, আবার কখনো বা আচার বানানো। ঈশার কপালে যে কী আছে কে জানে। এই বাড়ির বউরা কেউ চাকুরিরতা নয়, তাদের না হয় অমন গতে বাঁধা জীবন কাটাতে অসুবিধা নেই, কিন্তু ওর যে আজ থেকে অফিস শুরু। বিয়ে, অষ্টমঙ্গলা সব মিলিয়ে যা ছুটি নিয়েছিল সব শেষ। না, আর আরাম বিলাস করলে চলবে না। এবার ঈশাকে বিছানা ছাড়তেই হবে। বাপের বাড়িতে থাকতে না হয় মা সবটা গুছিয়ে রাখতো জায়গা মতো, ওকে কোনো দিকে ফিরেও তাকাতে হতো না। কিন্তু এখানে ওর কথা কে ভাববে? নিজেরটা নিজে ভাবা ছাড়া গতি নেই। অজ্ঞতা উঠে পড়ে ও। আদি ততক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি শেভ করছে। ওকে উঠতে দেখে মিষ্টি হেসে বলে, সুপ্রভাত।
এতক্ষণে তাহলে ঘুম ভাঙল মহারানীর? আজ থেকে তো তোমার অফিস শুরু। চলো, আজ আমি তোমাকে অফিসে ছেড়ে দিয়ে তারপর নিজের অফিস যাব। নতুন বইয়ের গায়ের মিষ্টি গন্ধটা যতক্ষণ পাওয়া যায় সেটাই আর কি। ছাড়ো তো, ঢং করো না। কত যেন ভাবো তুমি আমার কথা। আমি যাই, স্নান সেরে নিই বলে স্লিপার পায়ে গলিয়ে ঈশা বাথরুমে ঢোকে। ঝটপট স্নান সেরে নীল রঙের ময়ূরকণ্ঠী সালোয়ারটা গায়ে চাপিয়েছে ও। এমন সময় দরজায় মৃদু টোকা। ঈশা, ব্যস্ত না থাকলে একটু বাইরে আসবি মা? এ তো ওর শাশুড়ি সুধাময়ীর গলা। তাড়াতাড়ি বাইরে যেতেই ঈশা দেখে হাতে একটা লাঞ্চ বক্স নিয়ে মিটিমিটি হাসছেন ওর শাশুড়ি। মা, তুমি এখানে? কিছু দরকার? কিছু দরকার হলে তো আমাকে বললেই পারতে, আমি যেতাম। আর ঘরের বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো, ঈশা বলে। না, তুই এতদিন পর আবার অফিস যাবি, তাই তোকে আর ডাকিনি রান্নাঘরে। ভাবলাম এই টিফিনটা তোদের ঘরেই পৌঁছে দিই। লুচি আর সাদা আলুর তরকারি আছে, খেয়ে নিস সময় মতো। এতদিন তো এক মায়ের রান্না খেয়ে বড় হয়েছিস, দেখ আবার এই নতুন মায়ের হাতের বানানো টিফিন তোর পছন্দ হয় কি না। ভালো না লাগলে কিন্তু জোর করে খাস না। ক্যান্টিন থেকে কিনে খাবি, খালি পেটে থাকবি না। সুধাময়ী বলতে থাকেন আপন ছন্দে। ততক্ষণে ঘরে ঢুকে পড়ে ঈশার খুড়ি শাশুড়ি বলেন, হালকা ঠান্ডা পড়ছে ঈশা, এই পশমিনার চাদরটা বেরোনোর আগে ব্যাগে ঢুকিয়ে নিস। অফিস থেকে বেরিয়ে গায়ে জড়িয়ে নিবি। ওদের কথাগুলো শুনতে শুনতে খোলা জানলা দিয়ে আসতে থাকা নরম রোদের দিকে চেয়ে ঈশা তখন ঈষৎ আনমনা। না, বিয়ের পরিবারের রূপটা পাল্টে গেলেও নিজের লোকদের ভালোবাসার গন্ধটা বোধহয় একই রকম থাকে। এদের জন্য না হয় আজ থেকে একটু অন্যরকমভাবে বাঁচবেও। সমঝোতা মানে যে সবসময় হেরে যাওয়া নয়। জীবনের ক্যানভাসে ভালোবাসার জলছবি আঁকতে গেলে যে সংসারে একসাথে থাকা বাহিক্য মানুষগুলোর মনের ভিতরে ছড়িয়ে থাকা রামধনু রঙগুলোকে বের করে নিয়ে আসা খুব দরকার। আইনি পরিভাষায় এটা শ্বশুরবাড়ি হলে কি হবে, এই গুহ ঠাকুরতা বাড়িতে ঈশা খুঁজে পেয়েছে ওর ভালো থাকার রসদ। আজ থেকে লেক গার্ডেন্সের বাড়িতে মা বাবার পাশাপাশি এই মানুষগুলোকে আর অন্য চোখে দেখবে না ও। কী রে, কী ভাবছিস? আমাদের কথা কি কানে যাচ্ছে তোর? টিফিনের ব্যবস্থা তো হলো, তাই বলে খালি পেটে অফিস বেরোবি নাকি তুই? আমি একটু গরম ভাত, সিদ্ধ ডাল আর পোস্তর বড়া ভেজে থালায় বেড়ে দিয়েছি। তুই জলদি খাবি আয়, নইলে বড়া ঠান্ডা হয়ে যাবে। হুঁশ ফিরতেই ঈশা দেখে ওর জেঠি শাশুড়ি ওকে ডাকতে এসেছেন সব কাজ ফেলে। হ্যাঁ, এটাই ভাবছি যে আজ অফিস থেকে ফিরে বাড়ির সব মেয়েরা মিলে একটা সিনেমা দেখতে গেলে কেমন হয়। রাতের খাওয়াটা বাইরেই সেরে নেব। আগামীকাল সপ্তাহের শেষ, বেশ মজা হবে কিন্তু। কি বলো তোমরা? রাজি থাকলে বলো, আমি অনলাইন টিকিট কেটে নেব তাহলে। ঈশা বলে লাঞ্চ বক্সটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে। হ্যাঁ, সেই বিয়ে হওয়ার পর যা একটু বেরোতাম, তারপর যা হয় আর কি। আস্তে আস্তে সংসারের চাপে বাধা পড়ে গেলাম এই বাড়ির চার দেয়ালের মধ্যে। আমাদের না বলা কথাগুলো তোর মতো করে আর কেউ ভাবেনি ঈশা। বেরোলে মন্দ হয় না সকালে। জীবনের এই শেষবেলায় মুঠো মুঠো ছেলেবেলা মেয়েবেলাকে খুঁজে নেব আরও একবার নতুন করে তোর হাত দিয়ে। তাই রাজি রাজি রাজি, তিন শাশুড়ি মিলে সমস্বরে বলে ওঠেন। অদূরে কোনো বাড়ি থেকে ভেসে আসে সাম্প্রতিককালের জনপ্রিয় একটি বাংলা ছায়াছবির গান। শেষবেলায় তুমি ভেসে আসা শঙ্খের সুর, শেষবেলায় তুমি নিয়ে চলো দূর বহু দূর। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা পুষ্পিতা ভৌমিক, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।